স্ক্রিনটা দেখা গেলে একটু বলো তো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আগের দিন আমরা করেছিলাম কি ইলাস্টিসিটির যে কিছু ডেফিনেশন গুলো দেখলাম, আর করলাম কি আমরা ইয়ংস মডিউলাস, বাল্ক মডিউলাস আর পয়জনস রেশিও, ওয়াই কে আর সিগমা তাদের মধ্যে রিলেশন বার করেছি। এবার আমরা করব কি ইয়ংস মডিউলাস, এনটা হচ্ছে আমার রিজিডিটি মডিউলাস, দৃঢ়তা গুণাঙ্ক, রিজিডিটি মডিউলাস আর পয়জনস রেশিও এদের মধ্যে সম্পর্ক গঠন করব। ঠিক আছে, এক্ষেত্রেও সেম কেস করব, একটা ইউনিট কিউব ধরবো, যে একটা এরকম কিউব রয়েছে, সেই কিউবটার মধ্যে ইউনিট কিউব মানে কি লেন্থ এল, এরিয়াও এ, সরি লেন্থ এল ইকুয়ালস টু ওয়ান, এরিয়া এ ইকুয়ালস টু ওয়ান আর ভলিউম ভি ইকুয়ালস টু ওয়ান। এবার এখানে তফাৎ হচ্ছে দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর যে তুমি বলটা অ্যাপ্লাই করেছো, ফোর্সটা অ্যাপ্লাই করেছো, সেটা কি করছে দুদিকে টানছে। ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো যে বলটা অ্যাপ্লাই হয়েছে সেটা দুদিকে টানছে, মানে টেনে লম্বা করার চেষ্টা করছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস বরাবর দেখো বলটা ঠেলছে, ফোর্সটা পুশিং ফোর্স আছে, মানে এক্স অ্যাক্সিস বরাবর তাকে চেপে মানে ছোট করার চেষ্টা করছে। তো ও এর ফলে হবে কি কিউবটা আবার এরকম হয়ে যাবে, মানে চেপটে যাবে আর কি, হিসাব মতো দেখতে গেলে ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়বে আর এক্স অ্যাক্সিস বরাবর চেপটে যাবে। তো ওভারঅল কি হচ্ছে এক্ষেত্রে, আকারের পরিবর্তন হচ্ছে, চেঞ্জ ইন শেপ হচ্ছে, ঠিক কিনা? এক্ষেত্রে তো আমি আকার পরিবর্তন, আগেরটায় আমি সব দিক থেকে টানছিলাম মানে ভলিউম ইনক্রিজ করার চেষ্টা করছিলাম, এক্ষেত্রে আমরা কি করছি, আমরা আকারের পরিবর্তন করছি বা চেঞ্জ ইন শেপ করার চেষ্টা করছি। তাই জন্য দেখো দুদিকে কম্প্রেস করছি আর একদিকে দুদিকে মানে আমি কি করছি, মানে একটা অ্যাক্সিস বরাবর কম্প্রেশন করছি এক্স অ্যাক্সিস বরাবর, আর এক্সটেনশন করার চেষ্টা করছি ওয়াই অ্যাক্সিস বরাবর। তো চলো এই জায়গাটা একটুখানি তোমরা এই একটু জায়গা ছেড়ে দিও ছবিটার জন্য, তারপর স্টার্ট করা যাক। যদি লেখো আমার সাথে তো লিখতে পারো, যে কনসিডার আ ইউনিট কিউব, কনসিডার আ ইউনিট কিউব ইন হুইচ, আচ্ছা দেখো কোন বরাবর, এক্স বরাবর কম্প্রেস করছি, তাহলে আ কম্প্রেসিং ফোর্স ইজ এক্সার্টেড, আ কম্প্রেসিং ফোর্স is exerted along x-axis, along x-axis and an extensive force along y-axis, and an extensive force along y-axis, along y-axis। ঠিক আছে, এবার দেখো এক্স বরাবর আমি কম্প্রেস করছি, তার জন্য আমার এক্স বরাবর কি পরিবর্তন হবে আর ওয়াই বরাবর কি কি পরিবর্তন হবে, তো সেই তো এই কথায় আগে লিখে দিই, তারপর গ্রাফ এই একটা গ্রাফের বা টেবিলের মতো করে লিখবো। Due to the compressive force along x, কমা কম্প্রেশন অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে, কত পরিমাণ কম্প্রেশন হবে এক্স অ্যাক্সিস বরাবর, কম্প্রেশন অ্যালং এক্স অ্যাক্সিস, সেই আগের ফর্মুলা অনুযায়ী কি হবে, কম্প্রেশন মানে কি, কম্প্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি কত পরিমাণ চেপে গেল, তার মানে এখানটায় আমার সেটা হবে কম্প্রেশন ইকুয়ালস টু, সেটা হচ্ছে খেয়াল করে দেখো স্ট্রেন যে পরিমাণ হবে, স্ট্রেন অ্যালং এক্স, স্ট্রেন ইনটু অরিজিনাল। আচ্ছা এটাকে তাহলে একটু ব্র্যাকেটে দিয়ে দিই যাতে গুণটা বোঝা যায়, ইনটু অরিজিনাল লেন্থ। কারণ খেয়াল করো স্ট্রেনটা কি, কম্প্রেশন কত পরিমাণ চেপেছে,
ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ সেটা আমার স্ট্রেন হয়, তাহলে উল্টোটা বলতে পারবো কিনা, কম্প্রেশন হচ্ছে স্ট্রেন ইন অ্যালং এক্স অ্যাক্সিস ইনটু অরিজিনাল লেন্থ। এবার অরিজিনাল লেন্থটা কত আছে, অরিজিনাল লেন্থটা 1 যেহেতু ইউনিট কিউব, তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু স্ট্রেন অ্যালং এক্স অ্যাক্সিস। কারণ এখানে লিখে দিতে পারি অ্যাজ অরিজিনাল লেন্থ এল ইকুয়ালস টু 1। এল ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো কম্প্রেশন হচ্ছে স্ট্রেন অ্যালং এক্স অ্যাক্সিসের সমান হবে। কত পরিমাণ স্ট্রেন হবে এবার সেটা লিখি। স্ট্রেন হচ্ছে স্ট্রেস বাই ইয়ং মডুলাস হুইচ ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই ইয়ংস মডুলাস, যেহেতু এখানটায় লেন্থের চেঞ্জ হচ্ছে ইয়ংস মডুলাস, ঠিক আগের বারের মতো। স্ট্রেসটা কত, এফ বাই এ, ইয়ংস মডুলাস কত, ওয়াই। তাহলে আলটিমেটলি কেটে কুটে আমার কত হয়ে যাবে, এফ বাই ওয়াই হবে। কেন এফ বাই ওয়াই হলো, কারণ এটা কি টাইপের কিউব ছিল, ইউনিট কিউব, এ ইকুয়ালস টু 1 অ্যাজ এ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে আমরা কম্প্রেশন কত পাচ্ছি অ্যালং এক্স অ্যাক্সিস, খেয়াল করো, কম্প্রেশন অ্যালং এক্স অ্যাক্সিস সেটা আমরা পাচ্ছি এফ বাই ওয়াই। তাহলে একটুখানি ভেবে বলতে পারো যে আর ডিউ টু দিস ফোর্স অ্যান্ড এক্সটেনশন অ্যালং ওয়াই অ্যাক্সিস, দেখো এক্স বরাবর যদি আমি কম্প্রেস করি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে, এক্সটেনশন হবে। যদি এক্স বরাবর আমি চেপে দিই তাহলে আমার ওয়াই বরাবর বাড়ার চেষ্টা হবে, ঠিক কিনা, উল্টো জিনিস হবে আর কি। যদি আমি এক্স বরাবর আমি টানতাম তাহলে ওয়াই বরাবর আমার কমতো। একবার ছবিটা দেখিয়ে দিই, দেখলে তাহলে বুঝতে পারবে। যদি আমি এক্স বরাবর যেহেতু আমি দেখো চাপছি, তাহলে ওয়াই বরাবর কিন্তু আমার কি হবে, বাড়বে জিনিসটা, ওয়াই বরাবর আমার ইনক্রিজ করবে। আর যদি উল্টো করতাম, এক্স বরাবর আমি টানতাম তাহলে ওয়াই বরাবর আমার কি হতো, চেপে যেত। তো এখানটায় আমি যেহেতু এক্স বরাবর কম্প্রেস করছি, চাপছি, তাহলে ওয়াই বরাবর কি হবে, অ্যান্ড এক্সটেনশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে, and extension along y-axis এক্সটেনশনটা along y-axis টা কত হয়ে যাবে, সেটা ইকুয়ালস টু সিগমা ইনটু, এটা হচ্ছে আমার স্ট্রেন along x-axis। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে পয়সনস রেশিও। আচ্ছা, এটা অ্যাক্সিসটা কথাটা লিখে দিই, along x axis। তাহলে এটা আমার কত দেবে, ইকুয়ালস টু সিগমা এফ ওয়াই, সিগমা এফ বাই ওয়াই। এটা হচ্ছে আমার এই পরিমাণ এক্সটেনশন হবে along y axis। সিমিলারলি এত পরিমাণ এক্সটেনশন হবে along y axis। সিমিলারলি আমার ডিউ টু দ্য এক্সটেন্সিভ ফোর্স along y axis, এবার জাস্ট উল্টে যাবে। যেহেতু আমি y axis বরাবর দেখো আমি টানছি, টেনে আমি লম্বা করছি, তো ডিউ টু দ্য এক্সটেন্সিভ ফোর্স along y axis আমার কি হবে, y axis বরাবর এক্সটেনশন হবে, কত পরিমাণ এক্সটেনশন হবে, f বাই y পরিমাণ। আর x axis বরাবর কম্প্রেশন হবে কত পরিমাণ, এ সিগমা f বাই y। তো এখানে আবার লিখছি সিমিলারলি, এর নিচে লিখি সিমিলারলি due to the extensive force along y axis, force along y axis extensive force along y axis comma the extension along y axis কত হবে, equals to f by y and compression along x axis, কারণ উল্টো হয়ে যাবে তো, along x axis equals to sigma f by y। কারণটা উপরে যেরকম ভাবে হচ্ছিল সেরকম ভাবেই হবে। হেন্স
net compression along x-axis নেট কম্প্রেশন কত হবে দুটোকে তুমি যোগ করে দাও ইকুয়ালস টু এফ বাই ওয়াই, যেটা আমার এফ বরাবর এক্স বরাবর বল করা ইউজ করার জন্য হচ্ছে, প্লাস ওয়াই বরাবর টানার জন্য যেটা হচ্ছে দ্যাট ইজ সিগমা এফ বাই ওয়াই। দুটোই কিন্তু কম্প্রেশন হচ্ছে, খেয়াল রাখবে, মানে দুটোই আমার চাপছে, এক্সটাকে ছোট করে দিচ্ছে। and net compression net extension and next extension along y axis, next extension along y axis same হবে equals to same জিনিস হবে f by y plus sigma f by y plus sigma f by y। তাহলে হেন্স শিয়ারিং স্ট্রেন, এক্ষেত্রে শিয়ারিং স্ট্রেন থিটা, সেটা এখানে কি হবে ইজ ইকুয়ালস টু কম্প্রেশন অ্যালং এক্স along x plus extension along y along y, compression along x plus extension along y। অ্যাকচুয়ালি এটা বাই অরিজিনালটা হতো, এবার অরিজিনাল লেন্থ along x আর y তো 1 ছিল, তাই জন্য এটা 1 হয়ে যাবে। তো কম্প্রেশন along x কত পরিমাণ কম্প্রেশন হয়েছে f by y প্লাস সিগমা f by y, আর এক্সটেনশন along y ও কত পরিমাণ হয়েছে, এটাও যোগফল হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু f by y প্লাস সিগমা f by y। খেয়াল রাখবে দুটো যোগ হচ্ছে এক্ষেত্রে, সিগমা f by y বসিয়ে দিলাম। তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি 2f, হ্যাঁ 2f by y 1 প্লাস সিগমা, এত পরিমাণ। এটা আমার কি বেরোলো, এটা আমার বেরোলো হচ্ছে শিয়ারিং স্ট্রেন থিটা। তাহলে দাস রিজিডিটি মডুলাস কত বেরোচ্ছে, দাস রিজিডিটি মডুলাস কত বেরোচ্ছে থিটা, সরি রিজিডিটি মডুলাস হচ্ছে আমার n, রিজিডিটি মডুলাস n equals to f by a, that is stress, by theta shear modulus, that is shearing strain, which is equals to f by theta। কেন f by theta হবে, কারণ a equals to 1, অনেকবার বলেছি আর বলছি না তাই জন্য, which is equals to f by theta টাইম আর একটু আগে কি বেরোলো 2f by y, 2f by y, নিচে কি আছে 1 প্লাস সিগমা, এই জিনিসটা আমার কি বেরোলো which implies n equals to, এখানে আমার ff কেটে যাবে, তাহলে আমার y টা উপরে চলে যাবে, which implies n equals to y by 2 into 1 plus sigma, and this is the relation which implies y equals to 2n 1 plus sigma. This is the relation between Young's modulus, rigidity modulus and Poisson's ratio. Relation between y, n and sigma. বলো কারোর এই অবধি কিছু বুঝতে অসুবিধা থাকলে আমায় বলো, কারোর যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে এই জায়গাটা। এমনি কিছুই নেই, আগেরটা যেমন ছিল তেমনই, শুধু এখানে খেয়াল রাখতে পারবে যেহেতু আকার পরিবর্তন হয়েছে, আগেরটা খেয়াল করো মাইনাস হচ্ছিল, এক্ষেত্রে মাইনাস হচ্ছে না, দুটোই প্লাস হচ্ছে। কারণ কি এখানে আকারের পরিবর্তনটা হওয়ার জন্য আমাকে x বরাবর কম্প্রেশন হতে হবে আর y বরাবর এক্সটেনশন হতে হবে, তাই জন্যই এখানটায় কিন্তু আমার দুটো যোগ হয়ে গেছে, দুটো মিলিয়েই, একটা বাড়ছে একটা কমছে, দুটো মিলিয়েই কিন্তু আমার আকারের পরিবর্তন হচ্ছে, তাই জন্য এখানটা প্লাস আছে। বলো কোথাও কোনো অসুবিধা থাকলে বলো, বোঝা গেছে কিনা বলো, কিছু মিস হয়ে গেলে বলো, ঠিক আছে তো? তাহলে পরের টপিকটায় যাচ্ছি,
আদার রিলেশনস, দেখো দুটো রিলেশন আমরা পেয়েছি, জলের মতো মুখস্থ রাখতে হবে, এছাড়া আর কি কি রিলেশন পসিবল আছে সেগুলো একটু ভেঙে দিই। আদার রিলেশনস, কারণ আদার রিলেশনস গুলো তোমায় অঙ্ক করতে দিতে পারে। আদার রিলেশনস, তো সবার আগে উই নো, যে দুখানা রিলেশন পেয়েছি একদম জলের মতো মুখস্থ রাখবে, উই নো। মজার ব্যাপার হচ্ছে দুটোই আমার y দিয়ে স্টার্ট হয়, একটা হচ্ছে y ইকুয়ালস টু 3k1 মাইনাস 2 সিগমা, আর একটা y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা। এই দুটো পেয়েছি আমরা, ঠিক আছে, y এর ভ্যালু। তাহলে এই দুটো থেকে আমরা এটাকে চলো আমরা নাম দিয়ে দিলাম, একটাকে নাম দিলাম ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2, সে এটাকে নাম দিলাম ইকুয়েশন 1 আর এটাকে নাম দিলাম আমরা ইকুয়েশন 2। তাহলে এখান থেকে আমরা এক কাজ করতে পারি, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, এটাকে 1 আর 2 নাম দেবো না, পরের দুটোকে দিই। এক কাজ করি, সিগমাটাকে নিয়ে আসার চেষ্টা করি। সিগমাটা আমার দেখো কত হচ্ছে, ধরো সিগমা না, আমি এটাকে আমি আরেকটুখানি ভেঙে নিতে পারি, which implies or equals to 2টাকে আমি যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে আমরা একটা পাচ্ছি 2n, বা এক কাজ করতে পারি 2টাকে ভেতরে নিয়ে যাই, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে n 2 প্লাস 2 সিগমা, n 2 প্লাস 2 সিগমা, which implies y equals to n 1 plus 2 sigma. n টাকে নামিয়ে দাও, which implies y by n equals to 2 plus 2 sigma. এটাকে ইকুয়েশন 1 নাম দাও, এটাকে নাম দিলাম ইকুয়েশন 1। আর আরেকটা যেটা আছে সেটা থেকে আমরা কি পাচ্ছি, and আরেকটা ইকুয়েশন কি ছিল, y 3k টা নামিয়ে দাও, 3k equals to 1 minus 2 sigma, এটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম। দেখো দুটোতেই 2 সিগমা আছে, দুটোতেই একটা 2 সিগমা আছে, একটা প্লাস ফর্ম একটা মাইনাস ফর্ম। তুমি দুটোকে 1 আর 2 কে যদি যোগ করো 2 সিগমা কেটে যাবে, তাহলে আমি যা পাবো সেটা কিন্তু আমি yn আর k এর ফরম্যাটে পাবো। বাই 1 প্লাস 2 উই গেট, বাই 1 প্লাস 2 উই গেট 1 প্লাস 2 করে আমরা কি পাচ্ছি, দেখো y by n প্লাস y by 3k ইকুয়ালস টু 3 হবে, 2 সিগমা প্লাস আর মাইনাস 2 সিগমা কেটে যাবে, তাহলে y by n প্লাস y by 3k ইকুয়ালস টু 3। গুণ করো, সিম্পলিফাই করো, 3k প্লাস n হোল ইন্টু y by 3nk equals to 3। এখান থেকে আমি y এর সংখ্যা কি পাচ্ছি, দেখো y বার করব, y equals to 9nk by 3k plus n, এটা হচ্ছে আমার আরেকটা রিলেশন 9nk by 3k plus n। এবার দেখো প্রথম দুটো রিলেশন তোমরা মাথায় রাখবে, বাকিগুলো তোমরা ইজিলি বার করে নিতে পারবে। এই রিলেশনটা হচ্ছে আমার সিগমা বাদ দিয়ে, মানে nk আর কি বলে y এদের মধ্যে রিলেশন 9nk by 3k plus n, এটা হচ্ছে আমার nk আর y মানে ইয়ংস মডুলাস, বাল্ক মডুলাস আর রিজিডিটি মডুলাস এদের মধ্যে রিলেশন। এবার ইয়ংস মডুলাস বাদ দিয়ে সিগমা কে আর এন এর মধ্যে রিলেশন, সেটা বার করে দেখি। অলসো আমরা এবার কি করব, পরে উই হ্যাভ y equals to 3k plus 3k into 1 minus 2 sigma, এটা আমরা জানি। আবার y equals to কিন্তু আমার 2n 1 plus sigma, দুটোই y সমান, তো এই দুটোকে ইকুয়েট করি দুটো ইকুয়েশনকে, which implies এই দুটো ইকুয়েশনকে যদি আমি ইকুয়েট করি আমি কি পাচ্ছি, দেখো 3k minus 6k sigma equals to 2n plus 2n
সিগমা, সিগমাগুলোকে এক সাইডে নিয়ে আসো। তাহলে আমার এখানটায় কি থাকছে, এক কাজ করে এটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে 3k minus 2n equals to 2n sigma plus 6k sigma, 6k sigma। দুটো থেকে সিগমাকে কমন নাও, বা একটু কাজ করি উল্টে নিয়ে আগে, 2n sigma plus 6k sigma, 2n sigma plus 6k sigma equals to 3k minus 2n। এখান থেকে আমি সিগমাটাকে কমন নিয়ে পাঠিয়ে দিচ্ছি নিচে, তাহলে দেখো কি পাচ্ছি, সিগমা ইকুয়ালস টু 3k minus 2n by 2n plus 6k, 2n plus, বা উল্টো করে লিখতে পারি, তাহলে একটু মনে রাখতে সুবিধা হবে, একই টাইপের ফর্ম আসবে, 6k plus 2n। এটা লিখলে তোমার মনে রাখতে পারবে যে উপরে 3 নিচে 6, k থাকছে, আর এখানে মাইনাস এখানে প্লাস, তারপর 2n থাকছে। এইভাবে তুমি চাইলে মনেও রাখতে পারো। তো এটা হচ্ছে আমার পয়সনস রেশিও সিগমার উইথ রেসপেক্ট টু কে অ্যান্ড এন, যদি ইয়ং মডুলাস না দেওয়া থাকে। এবার দেখো আমি তোমাদের বলবো না যে এই ফর্মুলা দুটো মুখস্থ করো, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা মেনলি এই দুটোকে মুখস্থ রাখবে, এইটাকে বা বেস্ট বলতে গেলে এই দুটোকে মুখস্থ রাখবে। এই দুটোকে মুখস্থ রাখলেই তোমার কিন্তু বাকিগুলো আরামসে তুমি বার করে নিতে পারবে, কোনো খুব একটা প্রবলেম হবে না। এই দুটো মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এবার আসছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে প্রশ্ন আসার চান্স খুব স্ট্রং থাকে, খুব বেশি থাকে। সেটা হচ্ছে লিমিট অফ পয়সনস রেশিও। তোমাদের পয়সনস রেশিও করার সময় লিমিট বলেছিলাম, সেটা বার করতে দেয়, লিমিট অফ পয়সনস রেশিও। 2 নম্বরের প্রশ্ন এখান থেকে আসতে পারে, খুব চান্স আছে, লিমিট অফ পয়সনস রেশিও। এটাকে ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে ফেলছি, খুব স্ট্রং চান্স থাকে এখান থেকে প্রশ্ন আসার। লিমিট অফ পয়সনস রেশিও কি বলছে, কিভাবে বার করবো, যে লিমিট আমরা কত, থিওরিটিক্যাল লিমিটটা মনে আছে কত বলেছিলাম, থিওরিটিক্যাল লিমিটটা মাইনাস হাফ থেকে, সরি মাইনাস 1 থেকে হাফ প্লাস হাফ, এটা লিমিট ছিল। তো সেটাকেই আমরা বার করব, কিভাবে বার করব, আমরা এই যে দুটো ফর্মুলা পেলাম না, ওইখান থেকে বার করব। উই নো একটা কি পেয়েছিলাম, কে y ইকুয়ালস টু 3k 1 minus 2 sigma, 3k 1 minus 2 sigma। এখান থেকে আমরা কি পাচ্ছি, which implies y by 3k equals to 1 minus 2 sigma। as এবার এখান থেকে আমরা করব কি, as both y and k are positive, y আর k ইয়ংস মডিউলাস আর এই যে মডিউলাস ভ্যালুগুলো সবসময় আমার এটা কিন্তু পজিটিভ দেবে, সবসময় কিন্তু আমার পজিটিভ দেবে, আর অলওয়েজ পজিটিভ করে দিই, চলো, আর অলওয়েজ পজিটিভ, আর অলওয়েজ পজিটিভ, হেন্স এই যে 1 minus 2 সিগমাটাকেও পজিটিভ হতে হবে, হেন্স 1 minus 2 sigma must be positive, যেহেতু লেফট হ্যান্ড সাইড পজিটিভ, তাহলে রাইট হ্যান্ড সাইডকেও পজিটিভ হতে হবে, মাস্ট বি পজিটিভ। মাস্ট বি পজিটিভ তার মানে কি, তাহলে আমি বলতে পারি যে 1 minus 2 sigma যেটা is greater than 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, which implies এই মাইনাসটাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, 1 is greater than 2 sigma, হাফটাকে নামিয়ে দাও, that is half is greater than sigma, হাফ সিগমার থেকে বড়, তার মানে সিগমা নিশ্চয়ই হাফের থেকে ছোট, তার মানে সিগমা is less than half। তুমি রাইট সাইডের লিমিটটা পেয়ে গেছো, যে সিগমা কার থেকে বড়,
সেটা সরি সিগমা কার থেকে ছোট, সিগমা হচ্ছে হাফের থেকে ছোট, রাইট সাইডের লিমিটটা পেয়ে গেছো। এবার অন্য ইকুয়েশন যেটা আছে সেটা থেকে আমরা পরের পার্টটাকে নিয়ে আসবো, যেটা হচ্ছে এটা দেখো আমরা পেলাম হচ্ছে এইটা থেকে y ইকুয়ালস টু 3k 1 মাইনাস 2 সিগমা থেকে। পরের পার্টটাকে আনবো y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা থেকে, পরের ইকুয়েশনটা। তো চলো, অলসো y ইকুয়ালস টু 2n 1 প্লাস সিগমা, 2n 1 প্লাস সিগমা। এখান থেকে তুমি কি লিখতে পারো, আবার সেই একই কাজ করো, y বাই 2 সিগমা বসাও, y বাই 2 সিগমা সরি y বাই 2n, সরি y বাই 2n ইকুয়ালস টু 1 প্লাস সিগমা। Same case as y and n both are positive, as y and n মানে Young's modulus and rigidity modulus both are always positive, hence যেহেতু এরা দুজনে সবসময় পজিটিভ থাকে, hence 1 plus sigma must be positive, 1 plus sigma must be positive. 1 plus sigma positive, that is 1 plus sigma greater than 0, or sigma is greater than আমার -1, which implies যদি সিগমা আমার মাইনাস হাফের থেকে -1 এর থেকে বড় হয়, তার মানে -1 আমার লেস দেন সিগমা, which implies -1 is less than sigma। এটা আমি আমার ফার্স্ট লিমিটটা পেয়ে গেছি, প্রথম লিমিটটা। তাহলে thus limit of Poisson's ratio, thus the limiting value of Poisson, the theoretical limiting value of Poisson's ratio is কি হবে, -1/2 less than sigma less than half, -1 less than sigma less than half, এটা হচ্ছে theoretical limiting value of Poisson's ratio। On the other hand, as practically sigma cannot be -1, cannot be negative, as negative sigma implies, negative sigma imply কি করবে, নেগেটিভ সিগমা কি বোঝাবে যদি নেগেটিভ হয়, implies increase of lateral strain হয়ে গেল, সরি স্ট্রেন, increase of lateral strain with increase of longitudinal strain। strain which is not possible hence limit of sigma is generally, limit of sigma is taken to be 0 to half, 0 less than sigma less than half। আরেকটা কথা অ্যাড করে দিই যে এক্সপেরিমেন্টালি it is found to be
তোমরা একটু দেখো তো বইতে আপার লিমিটটা নিয়ে একটু গন্ডগোল আছে, লোয়ার মানে 0.4 না 0.5, ওটা একটু দেখো। ইট ইজ ফাউন্ড টু বি, কারণ কিছু বইতে 0.4, কিছু পয়েন্টে 0.5 দেওয়া আছে, তোমরা একটুখানি চেক করো। 0.2 লেস দেন সিগমা লেস দেন 0.4, কিন্তু আমার তো মনে হয় হাফ অব্দি হওয়া উচিত এটা। এক্সপেরিমেন্টালি সিগমার ভ্যালু 0.2 থেকে 0.4 এর মধ্যে থাকে, কিন্তু যেহেতু নেগেটিভ, দেখো কেন নেগেটিভ হবে না, নেগেটিভ হওয়া মানে কি রিপ্রেজেন্ট করছে, এখানটা ইম্পর্টেন্ট একটা কেস আছে। নেগেটিভ হওয়া মানে কি হচ্ছে, তুমি ধরো এই যে ল্যাটারাল স্ট্রেন ইনক্রিজ করবে উইথ লঞ্জিটিউডিনাল স্ট্রেন, মানে তোমার একটা তার রয়েছে, তারটার তুমি লেন্থ তুমি যদি বাড়াও, তোমার এই তার ডায়ামিটার কি হয়, ডিক্রিজ করে। তো ডায়ামিটারটা নেগেটিভ সিগমা মানে ডায়ামিটারটাও তখন বাড়বে, লেন্থের সাথে সাথে তোমার ডায়ামিটারটাও বাড়বে, তো এটা তো পসিবল নয় না। নেগেটিভ সিগমা মানে কি হচ্ছে, যে তুমি যদি লেন্থ বাড়াও তাহলে তোমার ডায়ামিটারও বেড়ে যাবে, নেগেটিভ সিগমার ভ্যালু। তো ওই কারণেই, এই কারণ ডায়ামিটার তো ডিক্রিজ করবে, যদি লেন্থ ইনক্রিজ করে তো ডায়ামিটার ডিক্রিজ করবে, তাই জন্য এটা পসিবল নয়, তাই জন্য নেগেটিভ ভ্যালু হতে পারে না। বোঝা গেল কি গেল না বলো? তাহলে স্যার বের করেছিল কেন এটা? হ্যাঁ, কি হয়েছে? বের করেছিল কেন? বের করেছিল মানে, দেখো এটা তো থিওরিটিক্যালি এভাবে দেখাচ্ছে না, এবার অত তো আমরা হিস্ট্রি জানি না, না হিস্ট্রি এর পেছনে বিশাল গল্প সল্প আছে। আচ্ছা, চলো একটুখানি পরের পার্টটায় যাওয়ার আগে একটু আধটু অঙ্ক করা যাক, হ্যাঁ? কিছু অঙ্ক হোক, প্রবলেমস। তোমরাও পারলে একটুখানি খাতাপত্র সঙ্গে রাখো, একটু কাজে দেবে। Find the Poisson's ratio, কি ক্যাপিটাল পি হবে, সরি, when length length of a conductor, the length of a wire increases and its diameter decreases, but its volume remains the same. Remains unchanged. But its volume remain unchanged. বলছে যে পয়জনস রেশিও, আচ্ছা এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা 2 নম্বরের প্রশ্নে আসে, এটা ইম্পর্টেন্ট মার্ক রাখলাম, এটা কিন্তু 2 নম্বরের প্রশ্নতে এটা মাঝে দেয়, আগে দিত। কি বলছে যে পয়জনস রেশিও বার করো যখন একটাই, দেখো ওখানে কোনো ডেটা দেয়নি, তার মানে এটা আমার ক্যালকুলেটিভ নয়, জাস্ট আমাদের থিওরিটিক্যাল অঙ্ক, যে একটা পয়জনস রেশিও বার করতে বলছে যখন আমার লেন্থ ইনক্রিজ হচ্ছে, ডায়ামিটার ডিক্রিজ করছে, কিন্তু ভলিউমটা সেম থাকছে। চলো করা যাক এটা। অ্যান্সার, considering a cylindrical wire, अरे just a minute, considering a cylindrical wire of length L and diameter
ডায়ামিটার ডি, আমরা ধরে নিচ্ছি লেন্থ এল অ্যান্ড ডায়ামিটার ডি। ইফ লেন্থ of the wire is increased by dl, increased by dl and diameter decreases by decreased, আচ্ছা এক কাজ করি, ডায়ামিটারটা ক্যাপিটাল ডি করি, না হলে অদ্ভুত লাগবে। ডায়ামিটার ক্যাপিটাল ডি করলাম, and the diameter decreases by স্মল ডি ক্যাপিটাল ডি, ডি অফ ডি, এই জন্যই স্মল ক্যাপিটাল ডি করে দিলাম, না হলে ডিডিটা কিরাম লাগতো। কখনো দেখা যাচ্ছে ডিডি ডিফারেন্সিয়েশন করতে গিয়ে? ডি অফ ডি, ডেরিভেটিভ অফ ডি, স্মল ডি। আচ্ছা, but the volume remains unchanged then ভলিউমটা কত হয়? সিলিন্ডারের ভলিউম ফটাফট বলো কেউ একজন। পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার এইচ। আচ্ছা, এখানটায় লেন্থ আছে এল নেব, পাই আর স্কয়ার এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আরটাকে ধরছি রেডিয়াস, কিন্তু এখানে তো ডায়ামিটার দেওয়া আছে, তাহলে এখানে কি করব? হুইচ ইমপ্লাইজ পাই ডি বাই টু হোল স্কোয়ার। ঠিক আছে, খেয়াল রাখবে এই জায়গাগুলো, ডি বাই টু হোল স্কোয়ার এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েটিং উই গেট, এবার বোথ সাইড ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করে কি পাবো? পাইটা, আচ্ছা এখানটায় কটা টার্ম আছে? এখানে দুটো টার্ম আছে, একটা টার্ম হচ্ছে ডি যেটা চেঞ্জ হচ্ছে, আর একটা টার্ম হচ্ছে এল, এই দুজনে চেঞ্জ হচ্ছে। তাহলে ডেরিভেটিভ করলে আমি কি পাবো? ধরো প্রথম টার্মটাই ধরো এল এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে আমি এই জিনিসটাই পাবো, পাই ডি স্কোয়ার বাই ফোর, পাই ডি স্কোয়ার বাই ফোর ডিএল, এটা ইউভি টার্মে আমি করছি, প্লাস পরের টার্মটা আমি এলটাকে রাখলাম, ডি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে পাই পাই এল বাই ফোর ডি স্কোয়ারের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমি কি পাবো? টু ডি ডিডি ইকুয়ালস টু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি দেবে? জিরো, ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে আমি কি পাচ্ছি? হুইচ ইমপ্লাইজ পাই ক্যাপিটাল ডি স্কোয়ার বাই ফোর ডিএল ইকুয়ালস টু মাইনাস পাই বাই ফোর এল টু ডি ডিডি। পাই বাই ফোর বোথ সাইডে কেটে দাও, একটা ডি কেটে দাও, তাহলে দেখো জিনিসটা আমার এরকম পড়ে থাকবে, হুইচ ইমপ্লাইজ ডি ক্যাপিটাল ডি ডিএল ইকুয়ালস টু, এখানটা আমার টু পড়ে থাকছে, একটা ডি কেটে গেছে, টু এল ডিডি। এখান থেকে আমি একটা কাজ করতে পারি, এলটাকে ডিএল এর নিচে নিয়ে, আচ্ছা মাইনাস থাকবে, এখানে মাইনাসটা মিস হয়ে গেছিল, মাইনাস থাকবে। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, ডিটাকে নামাও, তাহলে এখানটা আমি ওয়ান বাই টুটাকে নামিয়ে দিলাম নিচে, ওয়ান বাই টু ডিএল বাই এল equals to minus dd by d, which implies half equals to, এখানে একটা অদ্ভুত জিনিস আসছে, minus dd by d dl by l। এই টার্মটা কার মতো লাগছে বলো? এই টার্মটা কার মতো লাগছে? ল্যাটারাল স্ট্রেন। হ্যাঁ, এইটা ল্যাটারাল স্ট্রেন আর এইটা লঞ্জিটিউডিনাল স্ট্রেন। পয়সন্স রেশিও না? পয়সন্স রেশিও হয়ে গেল। খেয়াল রাখবে এখানে মাইনাস, কারণ এটা কমছে, ডায়ামিটারটা কমছে, which is sigma equals to half। তাহলে যখন ভলিউম সেম থাকবে সেই অবস্থায় এইটা আমার কি হয়ে যাবে? সিগমাটা হাফ হবে। এইটা, এই পার্টটা হচ্ছে আমার ল্যাটারাল স্ট্রেন,
এই পার্টটা হচ্ছে আমার ল্যাটারাল স্ট্রেন, আর এটা হচ্ছে লঞ্জিটিউডিনাল স্ট্রেন। হ্যালো, কানেকশন আছে? মনে হয় কানেকশন গেল। হ্যালো হ্যালো, আহা, আরে ইয়ার, হ্যালো হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, আচ্ছা বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, কানেকশন কেটে গেছিল, কানেকশন রিপ হয়ে গেছিল। আচ্ছা, 1 মিনিট শেয়ার করছি। আচ্ছা, এলে বলো। হ্যাঁ স্যার। তো এই অবধি হলো প্রথমটা, যে সিগমা ইকুয়ালস টু হাফ বেরোচ্ছে। ঠিক আছে, চলো আরো কটা এরকম প্রবলেমস একটু মাইনাস দেখা যাক। স্যার, হ্যাঁ বলো বলো বলো। এই মাইনাসটা মাইনাসটা এখানে ঢুকে গেছে, এই দেখো এখানটা, কারণ মাইনাস হবে না? হ্যালো, মাইনাসটা এখানে নিয়ে নিয়েছি, মাইনাস এখানে থাকছে না, এই দেখো এখানটায় রয়েছে মাইনাসটা, কারণ তুমি সিগমার ফর্মুলা দেখো পুরোনো নোট থেকে বা বইতে প্লাস দেখো। ছিল তো। না না, এখানটা মাইনাস হবে না, কেন প্লাস হবে? মানে অ্যাকচুয়ালি, আচ্ছা যাই হোক, যদি প্লাস লিখে থাকি এটা মাথায় রাখবে, অ্যাকচুয়াল ফর্মুলা এখানে মাইনাস থাকে, ওটা তার মডিউলাস ভ্যালু, কিন্তু যেহেতু আমার ডিক্রিজ করছে, যেহেতু আমি ধরে নিচ্ছি যে আমার কি বলে ডায়ামিটারটা ডিক্রিজ করছে নর্মালি, তাই এখানটা মাইনাস থাকবে। তো মাইনাস ডি বাই ডি ডিভাইডেড বাই ডিএল বাই এল, এইটাই আমার সিগমা হবে, খেয়াল রাখবে এটা, এই জায়গাটা একটু খেয়াল রাখবে, মাইনাস ডি বাই ডি হবে। ঠিক আছে তো? কারণ বুঝতে পারলে তো এই জায়গাটা? হ্যাঁ স্যার। এটা একটু খেয়াল রাখবে, যে মাইনাস ডি বাই ডিটাই আমার সিগমা হবে, মাইনাস ডি বাই ডি বাই ডিএল বাই এল, এটা আমার সিগমার সমান হবে। আচ্ছা চলো, এটা হলো, আরেকটা প্রশ্ন হোক এরকমই। এটা তোমরা করো। Find the Poisson's ratio of a material having Young's modulus y equals to 2 into 10 to the power 11 Newton per meter square, and rigidity modulus n equals to 9 into 10 to the power 10 Newton per meter square.
করো এটা। হ্যাঁ 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 ঠিকই আছে। ওয়াইটা বেরিয়েছে 2 ইন্টু 10^11 আর 2 ইন্টু n যেটা আছে এনটা হচ্ছে 9 ইন্টু 10^10। তো এটাকে যদি আমি 11 করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 0.9 0.9 ইন্টু 10^11 মাইনাস 1। তাহলে এবার দেখো ওপর নিচে 10^11 কেটে গেল, তাহলে 2/1.8 2/1.8 minus 1, that is 2/1.8, that is 1/0. হ্যাঁ বলো 10/9 দুই minus দুই 1। দু- হ্যাঁ বলো বলো দুই বলো। দুই কেটে দিলে তো হুম দুই দুই কেটে দিয়ে দিলে তো তাড়াতাড়ি হতো। ওই তো একই ব্যাপার। হ্যাঁ সেটাও হয়, হ্যাঁ একই ব্যাপার। দ্যাট ইজ ইকুয়ালস টু তোমার 1/9 আসছে, 1/9 আসছে, তার মানে কত? 1/9 0. 0.1 0.11 মতো, এত। ঠিক আছে। চলো এরকম আরেকটা দিই, আরেকটা প্রবলেম। A mass of 20 kg is added, is connected করো, is connected to a wire of length 500 centimeter and diameter 2 millimeter. If the Poisson's ratio of the wire is 0.3 and its increase in length is 0.25 millimeter, find its decrease in diameter.
find its decrease in diameter. চলো ট্রাই করো। and আচ্ছা আরেকটা কথা, and Young modulus of the wire. Of the wire. Young's modulus বার করো আর কত পরিমাণ ডায়ামিটারে ডিক্রিজ হবে সেটা বার করো। মিলিমিটার। টু মিলিমিটার মিটারে কনভার্ট করলে 2 into 10 to the power -3 মিটার, তাহলে ইকুয়ালস টু 3.14 into 2 into 10 to the power -3 হোল স্কোয়ার বাই 4। এটা আমার এরিয়া বেরোবে, তাহলে 10, আচ্ছা 2 স্কোয়ার 4 কেটে যাবে, তাহলে এটা আমার হয়ে যাবে 3.14 10 to the power -6 এত মিটার স্কোয়ার। তাহলে এরিয়া বেরোলো, তাহলে ইয়ংস মডিউলাস F by A by DL L by L। আচ্ছা এলটা বার করা হয়নি, এলটা কত ছিল 0.25 মিলিমিটার, এখানে বসিয়ে দিচ্ছি। এফটা বেরিয়েছে which is equals to এফটা আমার বেরিয়েছে 20 into 9.8 by 3.14 into 10 to the power -6 by এলটা বেরিয়েছে 0.25 into 10 to the power -3
মিটারে হবে বাই এখানটায় আমার এলটা হচ্ছে 5 মিটার 5। একটু ক্যালকুলেট করে দেখো তো কত হচ্ছে, কেউ ক্যালকুলেটারে এটা। স্যার ডিক্রিজ ইন ডায়ামিটারটা কি 0.06 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার? কত বললে দেখতে হবে। আচ্ছা আর চলো একবার করে নিই এটা। পয়জনস রেশিও সিগমা ইকুয়ালস টু, আচ্ছা এটা মডিউলাস ভ্যালু নিচ্ছি, ডিডি বাই ডি বাই ডিএল বাই এল। আচ্ছা ডি ক্যাপিটাল এল করে দিই, মডিউলাস মড ভ্যালু মানে মাইনাসটা ধরছি না, which is implies 0.3 equals to dl টা আমার কত ছিল, dl টাই বার করতে হবে, dl বাই l টা ডায়ামিটার সরি ডিডি, আচ্ছা ডায়ামিটারটা বার করতে হবে, তাহলে d of d চেঞ্জ ডিক্রিজ ইন ডায়ামিটার বাই অ্যাকচুয়াল ডায়ামিটারটা কত ছিল 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10⁻³ বাই এলটা আমার অ্যাকচুয়াল এল কত ছিল, চেঞ্জ ইন এল 0.25 মিলিমিটার ইন্টু 10⁻³ আর ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে 5। তাহলে এখান থেকে আমি ডিডিটা বার করছি 0.3 ইন্টু 0.25 ইন্টু 10⁻³ বাই 5 ইন্টু এইখানটায় আমার আর 2 ইন্টু 10⁻³ গুণ হবে, 2 ইন্টু 10⁻³ তাহলে 5 এটা যদি কাটে তো 0.05 হয়ে যাচ্ছে, 0.05 তার সাথে 2 0.1 1 এর সাথে 3, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 0.1 0.3 মানে 0.03 আসবে ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ that is 10⁻⁶, এত আমার বেরোবে মিটারে বেরোচ্ছে, তাহলে 10⁻⁶ আছে 1 2 আর এটাকে আমি কিসে নিয়ে যাব, মিলিমিটারে যদি নিয়ে যাই তাহলে আমার মিটার থেকে মিলিমিটার মানে 1000 গুণ করতে হবে, 1000 গুণ করলে আচ্ছা 0.03 ইন্টু 10⁻⁻⁶ তো -3 হয়ে যাবে, -3 মিলিমিটার এটা বেরোচ্ছে। তোমাদের কি বেরোচ্ছে, এটা বেরোচ্ছে না ডিটা? আমার 0.03 ইন্টু 10⁻⁵ সেন্টিমিটার আসছে। তাই তো একই ব্যাপার, তাই তো হবে না, মিলিমিটারে যদি এটা হয় 0.03। হ্যাঁ কিন্তু স্যার সেন্টিমিটার করলে এখানে তো 4 হবে, হ্যাঁ 10 হ্যাঁ টু দি একবার পাওয়ার হ্যাঁ তাই তো সেটাই তো 4 হওয়া উচিত, একবার চেক করো ভালো করে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে, দেখো 5 যদি হ্যাঁ স্যার ঠিক, হ্যাঁ বলো, ঠিকই আছে মনে হচ্ছে। 3 ইন্টু 10⁻⁸ মিটার বেরোচ্ছে, হ্যাঁ তাহলে তো তাই আছে, এটাই। এটাই হবে। হ্যাঁ দু ঘর যাবে 1 2, তাহলে 3 ইন্টু 10⁻⁸ হয়ে যাচ্ছে। ঠিকই আছে। একটুখানি কোথাও একটা পয়েন্টের গন্ডগোল হচ্ছে, একটুখানি দেখো ঠান্ডা মাথায় বা ক্যালকুলেটারে ফেলো আসবে, আর এটা একটু ক্যালকুলেটারে ফেলে দেখো না একটুখানি কত বেরোচ্ছে। ওইটা স্যার বেরিয়েছে 1.25 ইন্টু 10⁻12। 1.25 ইন্টু 10⁻12 25। 12 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তো ঠিক আছে, তো তাহলে এই দুটো অ্যান্সার আসছে, এটা ইয়ংস মডুলাস এটা বেরোলো আর পয়সনস রেশিও এটা বেরোলো। আচ্ছা আর একটা ছোট্ট করে নাও তোমরা, যখন করছি এই টাইপের অন্য আরেকটা টাইপ ছোট্ট প্রবলেম, সেম জিনিস, ইজি। ফাইন্ড আ বাল্ক মডুলাস
of a material find a bulk modulus of a material having Young's modulus Young's modulus 2 into 10 to the power 12 Newton per meter square and Poisson's ratio 0.3. বার করে দেখাও ফট করে। সরি, দেখো এটা বেরোচ্ছে কিনা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার এটাই দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম ছিল, সিম্পল অঙ্ক, বাল্ক মডিউলাস বার করা। দেখলে তো এই দুটো ফর্মুলা দিয়ে বেশিরভাগ প্রবলেম হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই পার্টটার, টরশন। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, এইখান থেকে তোমাদের এক বড় প্রশ্ন আসার চান্স বেশি আছে এই পার্ট থেকে। টরশন, টরশন থেকে প্রচুর প্রশ্ন আসে। এটা আমি অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্টের মধ্যে পড়বে। এখান থেকে প্রচুর জিনিসের জায়গা আছে যেখান থেকে তোমাদের প্রশ্ন দেয়, আর টরশনটাকে তোমাদের ভালো করে করতে হবে। আর এখান থেকে বড় প্রশ্ন আসে, ছোট প্রশ্ন আগের যতগুলো ছিল সেখান থেকে ছোট ছোট প্রশ্ন আসার চান্স আছে, টরশনটা থেকে বড় প্রশ্নগুলো আসে। তো সবার আগে দা টরশন অন এ সিলিন্ডার, এই কেসটা আমরা দেখব। এখান থেকে একটা কোশ্চেন লিখে দিচ্ছি। Establish the expression for torque expression of internal torque acting on a cylinder of radius, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এই জায়গাটা
of radius r and length l, আচ্ছা r টাকে ছোট করে দিই, ক্যাপিটাল না করে ছোট হাতের r করে দিই, radius r and length l due to a twist of torsion of the cylinder on the cylinder by phi radian. এরম প্রশ্ন establish the expression of torque, internal torque, এটা প্রায় 5 নম্বরের প্রশ্নতে আসে, 5 নম্বরের প্রশ্নতে এরম একটা আসতে পারে। ঠিক আছে, তো এটাই হচ্ছে টরশন অফ আ সিলিন্ডারের মানে ফার্স্ট থিওরি, আর যে প্রশ্নটা তোমাদের আসতে পারে থিওরি রিলেটেড। যদি ডাইরেক্ট থিওরি প্রশ্ন আসে তাহলে এটা আসবে যে তুমি একটা সিলিন্ডার আছে তাকে 5 ডিগ্রি তুমি মোচড় দিয়েছো, তো টরশন করেছো 5 রেডিয়ান, 5 ডিগ্রি না 5 রেডিয়ান মোচড় দিয়েছো, তার আর রেডিয়াস হচ্ছে আর, লেন্থ হচ্ছে এল, তাহলে আমার কত পরিমাণ ইন্টারনাল টর্ক তার মধ্যে কাজ করবে। কারণ খেয়াল করো যতগুলো ইলাস্টিক বডি আছে সবার মধ্যে কি রকম টর্ক কাজ করে, ইন্টারনাল টর্ক কাজ করে, তাই জন্য এখানটা কথাটা আছে ইন্টারনাল টর্ক তার মধ্যে কাজ করবে, সেটা নির্ণয় করতে হবে। চলো বার করা যাক টর্কের জন্য, চলো একটা ছবি আঁকা যাক আগে, তার আগে ধরো এটা হচ্ছে আমার সিলিন্ডারটা, ভালো আরে ঠিক আছে, এটা হচ্ছে একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটার অ্যাক্সিসটা আমি এঁকে দিই, এটা ধরো অ্যাক্সিস মানে সেন্টারটা, এটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিসটা, এটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিসটা আমার, সিলিন্ডারটার লেন্থ হচ্ছে এল, রেডিয়াস হচ্ছে আর, লেন্থ হচ্ছে এল স্মল এল আর রেডিয়াস হচ্ছে স্মল আর। এবার ধরো এই সিলিন্ডারটাকে আমি ধরতে পারি, এই সিলিন্ডারটা কি দিয়ে তৈরি, এটার সিলিন্ডারটা অনেকগুলো ছোট ছোট সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে তৈরি, এরকম একটা সেল আমি ধরলাম। ঠিক আছে, এইটা আমরা দেখো এবার এখানে আমি কোনটা কি ধরছি একটুখানি বলে দিই, এইটা হচ্ছে আমার সিলিন্ডার, এই সাইডে করি, এইটা হচ্ছে আমার সিলিন্ডার, সলিড সিলিন্ডার, আর এই সলিড সিলিন্ডারটার ভেতরে যে লাল রঙের আমি এঁকেছি ওটা একটা সিলিন্ড্রিক্যাল সেল মানে ফাঁপা সিলিন্ডার। আমরা ধরছি যে সিলিন্ডারটা যেটা আছে সেটা অনেকগুলো এরকম সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে তৈরি, এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল সেল, সিলিন্ড্রিক্যাল সেল, এটা হচ্ছে আমার একটা সিলিন্ড্রিক্যাল সেল। এই যে সিলিন্ড্রিক্যাল সেল যেটা এঁকেছি তার রেডিয়াস কত, তার রেডিয়াস হচ্ছে এক্স, এই সিলিন্ড্রিক্যাল সেল যেটা এঁকেছি তার রেডিয়াস হচ্ছে এক্স, আর এই সিলিন্ড্রিক্যাল সেলের যে থিকনেসটা হচ্ছে আমার ডিএক্স, খেয়াল রাখবে ডিএক্স হচ্ছে থিকনেস। আশা করছি তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো কোনটা কি, রেডিয়াস হচ্ছে এক্স, থিকনেস হচ্ছে ডিএক্স।
এবার এই যে সিলিন্ড্রিক্যাল সেলটা আমি এঁকেছি, এই সিলিন্ড্রিক্যাল সেলের এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটার নাম দিলাম আমি ধেসে এ। ঠিক এর নিচের যে পয়েন্টটা আছে, যেটা এখানটায় আছে, সেই পয়েন্টটার নাম দিলাম আমি ধরো কিউ। ঠিক আছে? তো এবার কি হবে, তুমি যদি এই কিউ পয়েন্টটাকে ধরে এই এ পয়েন্টটাকে ফিক্সড রাখলে, এই পয়েন্টটাকে তুমি ফিক্সড করে দিলে, চেপে রাখলে হাত দিয়ে, আর এইটাকে তুমি যদি রোটেট করাও, আর এই কিউ পয়েন্টটাকে তুমি যদি রোটেট করাও, তাহলে কি হবে? ধরো তুমি এটাকে এইদিকে রোটেট করাচ্ছ, তখন কি হবে? কিউ পয়েন্টটা কি হবে? সরে যাবে। কিউ পয়েন্টটা সরে যাবে, এটা ফিক্স থাকবে কিন্তু কিউ পয়েন্টটা সরে যাবে। সে ধরো কিউ পয়েন্টটা আমার এইখানে চলে এসেছে, এই নতুন পয়েন্টটার নাম দিলাম আমি পি। তাহলে খেয়াল করো, এই একটা চেঞ্জ হয়েছে, এই জায়গাটা আমার এইখানে সরে এসেছে। এই যে সেন্টার অংশটার নাম দিলাম আমি সে ও, এইটার আমি নাম দিলাম ও। আর তুমি যদি খেয়াল করো, এই পয়েন্টটাকে তুমি এ পয়েন্টের রেসপেক্টে তুমি দেখাতে পারবে কতটা পি সরে গেছে, এতটা সরে গেছে। সে আমি এখানটা আমি এর সাথে এটাকে জয়েন করে দিলাম। এইটা আমার ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিউ পয়েন্টটা আমার পি পয়েন্টে সরে এসেছে, আমার এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে। এই তাহলে দেখো, এই যে এই কতটা সরেছে, এই যে কিউ পয়েন্টটা কত পরিমাণ সরেছে এ থেকে, এই অ্যাঙ্গেলটাকে তুমি যদি থিটা বলতে, তাহলে থিটা কি জিনিসকে রিপ্রেজেন্ট করছে একটু ভেবে বলো তো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে থিটা কি রিপ্রেজেন্ট করছে একটু ভেবে বলো। এ থেকে বি সরে যাচ্ছে সেটা। এই সরে যাচ্ছে সেটা, হ্যাঁ, এই যে সরে গেলে এই অ্যাঙ্গেলটাকে কি বলে? থিটাটা। হুম হুম এটা হুম। হচ্ছে কি স্ট্রেন? এটা হচ্ছে আমার এই শিয়ারিং স্ট্রেন, কৃন্তন পীড়ন যেটাকে বলি, শিয়ারিং স্ট্রেনটা আমরা এখানে আছে। আর একটা এই যে পি আর কিউ এর মধ্যে যে চেঞ্জ হয়েছে, সেটাকে আমি একটুখানি এখানটায় এঁকে দেখাচ্ছি। পি আর কিউ এর মধ্যে ধরো যে চেঞ্জটা হয়েছে, সেটাকে দেখি এখানে দেখানো যাবে এরম ভাবে না। এই ছবিটাকে আমি এখানটা একটুখানি অন্যভাবে এঁকে দেখাচ্ছি, যে এই যে ও পয়েন্ট রয়েছে, এই যে ও পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটা হচ্ছে ধরো আমার কিউ, আর এই পয়েন্টটা হচ্ছে আমার পি। আমি ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই, আর পি আর কিউ এর মধ্যে দূরত্বটা হচ্ছে আমার এক্স। পি আর কিউ এর মধ্যে দূরত্বটা হচ্ছে আমার এক্স। এই জায়গাটা বুঝতে পারছো কি? আমি একটু আলাদা করে এঁকেছি। পি আর কিউ এর মধ্যে দূরত্ব হচ্ছে এক্স, আর এই অ্যাঙ্গেল পি কিউ ও যেটা, সেটা হচ্ছে আমার ফাই। মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ফাই। এখানটা আমি হালকা করে এঁকেও দিলাম, চলো এখানে আমি হালকা করে এঁকেও দিলাম। আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো দেখো, থিটা ইন্টু এল আমার পি কিউর সমান হবে, আর ফাই ইকুয়ালস টু, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এটাও খেয়াল রাখবে। আহা, সরি, ভুল করলাম, সরি 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 সরি, এই ডিস্টেন্সটা এক্স ছিল না, আই এম ভেরি সরি। এটা তো পি কিউ আছে, এই ডিস্টেন্সটা পি কিউ রাখলাম, এটার কিছু নাম দিচ্ছি না, এটার নাম পি কিউ রাখছি। খেয়াল করো, এই ডিস্টেন্সটা আমার এক্স, এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা দুটোই কিন্তু এক্স। ও থেকে পি এর ডিস্টেন্সটাও এক্স, ওর থেকে কিউ এর ডিস্টেন্সটাও এক্স, কারণ এক্সটা তো রেডিয়াস, এক্সটা তো রেডিয়াস। তাহলে ও থেকে পি এর ডিস্টেন্সটা এক্স, ও থেকে কিউ এর ডিস্টেন্সটা এক্স। তাহলে এইখানে আমরা ফিগার থেকে আমরা একটা জিনিস বলতে পারি কিনা, যে এইখান থেকে দেখো, ফিগার দেখে আমরা বলতে পারি এল থিটা ইকুয়ালস টু এক্স ইন্টু ফাই, বলা যেতে পারে কি পারে না? এল থিটা এটা ইকুয়ালস টু পি কিউ, পি কিউ ইকুয়ালস টু এল থিটা ইকুয়ালস টু এক্স ইন্টু ফাই। হবে কি হবে না বলো? পি কিউ সমান হচ্ছে, এই লম্বাটা হচ্ছে এল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে পি কিউ ইকুয়ালস টু এল থিটা হয়ে যাচ্ছে। আর এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে পাই, তাহলে পি কিউ ইকুয়ালস টু এল ইন্টু ফাইও হচ্ছে। তো তোমরা জিনিসটা দেখে বলো এটা এরম ভাবে লেখা যায় কিনা। বুঝতে পারলে তো ব্যাপারটা কি হচ্ছে? বলো,
এই ছবিটা কিন্তু ইম্পর্টেন্ট এক্ষেত্রে। বলো বুঝতে পারলে কি পারলে না, একটুখানি বলো আমাকে। তো আরেকবার তুমি এই যে শেষে একটু থিটার পোর্শনটা একবার হ্যাঁ দেখো, নর্মাল দেখো, আরেকবার আমি তোমাদের এখানে এঁকে দেখাচ্ছি আলাদা করে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরো তোমার একটা সিলিন্ডারটার এই এ পয়েন্ট ছিল, এ পয়েন্টের ঠিক নিচে হচ্ছে কিউ পয়েন্ট ছিল, এ পয়েন্টের নিচে ঠিক কিউ পয়েন্ট ছিল। তুমি এটাকে ফিক্সড রেখে কিউ পয়েন্টটাকে রোটেট করিয়েছো সার্কুলারলি, এটা ফিক্সড রেখে কিউ পয়েন্টটাকে রোটেট করেছো, তো কিউ পয়েন্টটা চলে গেল আমার পি পয়েন্টে, ঠিক তো? এবার এই রোটেশনটা হচ্ছে আমার থিটা, আর এ আর কিউ এর ডিস্টেন্সটা হচ্ছে আমার এ আর কিউ এর ডিস্টেন্সটা হচ্ছে আমার এল। তাহলে তুমি দেখো না, সেই সার্কুলার মোশনের রুল অনুযায়ী এল থিটা ইকুয়ালস টু পি কিউ হবে কি হবে না? বোঝা গেল তো? এবার এখানে তুমি দেখে নাও এল কোনটা, এল হচ্ছে এই লেন্থটা, এ কিউ হচ্ছে এল, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, পিটা সরে গেছে কিউ পয়েন্টে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তুমি এইখানটার রেসপেক্টে ভাবো, এইটা হচ্ছে আমার এই সার্কেলটা যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্টার ও থেকে কিউ এর দূরত্ব হচ্ছে এক্স, আবার ও থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স, কারণ এটা তো সেন্টার। এই যে সার্কেলের এই অংশটা হচ্ছে ও, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে ওর এই অ্যাঙ্গেলটা যদি তোমার ফাই হয়, তাহলে একই রকম ভাবে পি কিউ ইকুয়ালস টু এক্স ফাই হবে কি হবে না, বাই সেম ফর্মুলা। হুম। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। তো এইটাই আমি একটু এখানে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এই গানটা। তাহলে একটুখানি যে জিনিসগুলো করলাম সেটা আমি একটু লিখে দিচ্ছি। সবার আগে আমি কি ধরবো, যে যে সলিড স্পেয়ারটা রয়েছে সেটা অনেকগুলো সেল দিয়ে তৈরি। কনসিডার এক সেকেন্ড, consider the solid cylinder of length L and radius R is made up of a number of thick spherical cell, a number of cylindrical cells, concentric বলবো না কোঅ্যাক্সিয়াল, একই অ্যাক্সিসে আছে, কোঅ্যাক্সিয়াল cylindrical cells of varying radius, মানে প্রত্যেকগুলো রেডিয়াস চেঞ্জ হচ্ছে, of varying radius। মানে বুঝতে পারছো তো, যে এই যদি আমার সেলটা হয়, এই যদি আমার অ্যাকচুয়াল হয়, তাহলে এইরকম অনেকগুলো সেল রয়েছে, এই একটা সেল রয়েছে, তার ভেতরে আরেকটা রয়েছে, এরকম অনেকগুলো এরকম ফাঁপা সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে আমার এই পুরো সিলিন্ডারটা তৈরি হয়েছে। ঠিক যেরকম ভাবে আমরা গ্র্যাভিটেশনে ওই কি বলে সলিড স্ফিয়ারটাকে করেছিলাম, মনে আছে তো? সেম কেস আর কি। তো অনেকগুলো ভ্যারিং রেডিয়াসের সিলিন্ড্রিক্যাল সেল দিয়ে আমার এই সলিড সিলিন্ডারটা তৈরি হয়েছে। কনসিডার ওয়ান সাচ সেল হ্যাভ রেডিয়াস এক্স and thickness dx. Consider one such cell, যেটা আমি ছবিতে দেখিয়েছি, such cell has radius x and thickness dx. ঠিক আছে? তাহলে if the upper portion
of the cylinder is kept fixed and the lower portion is rotated comma the point the point Q below point A, the point Q below point A of the cylindrical cell will shift to point P, will shift to point P, যে কথাগুলো বললাম সেগুলোই লিখিয়ে দিচ্ছি to point P. If theta is the shearing strain comma then from the figure এবার আমরা ফিগার থেকে ওই যে জিনিসটা দেখলাম সেটা আমি একবার চাপিয়ে দেব PQ equals to L theta equals to x phi, where phi is the angle of twist, is এটাকে খুব বলা হয় the angle of twist, কত পরিমাণ টুইস্ট দেওয়া হয়েছে, কত পরিমাণ তুমি রোটেশন করিয়েছো, angle of twist or angle of rotation, বা এখানে angle of rotation of lower portion, angle of rotation of lower portion. তুমি দেখো এখানটায় তুমি তো টোটাল রোটেশন করাচ্ছ না, তুমি ওপরটাকে ফিক্সড করে নিচের পোরশনটাকে রোটেশন করাচ্ছ, তো লোয়ার পোরশনটা কত পরিমাণ রোটেট করছে, 5 পরিমাণ রোটেট করছে, অ্যাঙ্গেল অফ রোটেশন অফ লোয়ার পোরশন। ঠিক আছে, এখানটায় লোয়ার পোরশন যেটা আছে সেটা আমার কত পরিমাণ রোটেট করছে, আমার 5 পরিমাণ রোটেট করছে, অ্যাঙ্গেল অফ রোটেশন অফ লোয়ার পোরশন। আর ফাইটাকে আমরা এখানে বলি হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কত পাচ্ছি, দেয়ারফর থিটা ইকুয়ালস টু, দেয়ারফর কারণ আমার এই শেয়ারিং স্ট্রেনটাই বার করতে হবে, থিটা ইকুয়ালস টু কত বের হচ্ছে x phi বাই l, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে আমরা ইউজ করব, থিটা ইকুয়ালস টু x phi বাই l। ঠিক আছে, এই অবধি আশা করছি বোঝা গেল। এই যে কথাগুলো বললাম সেইগুলো কি এখানটায় লিখে দিয়েছি। ঠিক আছে, এইটা মেন জিনিস, এই জিনিসটাকে তোমাদের মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটাকে, যে PQ ইকুয়ালস টু L থিটা, তারপর এইটা মাথায় রাখলে আর কিছু লাগছে না। আর কোনটা কি, থিটাটা হচ্ছে আমার শেয়ারিং স্ট্রেনটা আর ফাইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ টুইস্টটা। তাহলে শেয়ারিং স্ট্রেন আর অ্যাঙ্গেল অফ টুইস্টের মধ্যে সম্পর্ক, থিটা ইকুয়ালস টু x phi বাই l, l হচ্ছে লেন্থ অফ দ্য সিলিন্ডার আর x হচ্ছে সিলিন্ড্রিক্যাল সেলের রেডিয়াস, যে সেলটাকে ধরে আমরা কাজ করছি তার রেডিয়াসটা হচ্ছে x, খেয়াল রাখবে। তাহলে থিটা পেয়ে গেছি, তাহলে এবার আমার কি দরকার, এবার খুবই ইম্পর্টেন্ট, এবার আমরা দেখবো কি আমরা ফোর্স কতটা আমার অ্যাপ্লাই হচ্ছে অন the force on the lower portion of the cylindrical cell, কত হবে force on the lower portion of the cylindrical cell, the force on the lower portion of the cylindrical cell, এটাকে আমি নাম দিলাম DF,
সেটাকে আমি লিখতে পারি স্ট্রেস ইনটু এরিয়া, লিখতে পারি কি পারি না? এরিয়া অফ ক্রস সেকশন। কারণ তোমরা বলো স্ট্রেস ফোর্স কি, সরি স্ট্রেস কি, ফোর্স বাই এরিয়া, তাহলে এক্ষেত্রে আমরা উল্টো করে দিলাম, ফোর্স ইকুয়ালস টু স্ট্রেস ইনটু এরিয়া। এবার বলো স্ট্রেসকে আমি কি লিখতে পারি? স্ট্রেসকে আমি n বাই থিটা লিখতে পারবো কি পারবো না? n বাই থিটা ইনটু এরিয়া অফ ক্রস সেকশন। কেন এটা লিখলাম? কারণ খেয়াল করে দেখো, as rigidity modulus n equals to stress by theta, ঠিক কি না? ওহো সরি, তাহলে ভুল করলাম, তাহলে এখানে আমার s ইন্টু n ইন্টু থিটা হবে, n থিটা ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন। সরি, এখানটা ভুল হয়ে গেছিল, কারণ রিজিডিটি মডুলাস সেটা আমার কি হবে? স্ট্রেস বাই থিটা, তাহলে আমার এখানে স্ট্রেস হয়ে যাবে n ইন্টু থিটা ইন্টু এরিয়া অফ ক্রস সেকশন। এই জায়গাটা বোঝা গেছে তো? সবাই বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এবার দেখো n এসে গেছে থিটা, nটা অবভিয়াসলি রিজিডিটি মডুলাসটা। এরিয়া অফ ক্রস সেকশন কি হবে? এরিয়া অফ ক্রস সেকশন কার? এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য সিলিন্ড্রিক্যাল সেল। তো এটা খেয়াল রাখতে হবে, অফ দ্য সেল, এটা যেন ভুল না হয়, পুরো সিলিন্ডারটা নয় কিন্তু। তাহলে সেটা আমার কি হয়ে যাবে? which implies df equals to n theta into সেলটার রেডিয়াস অফ ক্রস সেকশন কত হবে? পেরিমিটার 2 পাই x ইন্টু থিকনেস dx। এটাই হবে কি হবে না বলো? টু পাই এক্স ইন্টু ডিএক্স। কারণ একটুখানি উপরে যাচ্ছি বোঝাবার জন্য ছবিটাতে, এই সেলটা যেটা আছে, এই লাল রঙের যে সেলটা আছে, এই সেলটার থিকনেস কত? থিকনেস হচ্ছে ডিএক্স, আর এটার রেডিয়াস হচ্ছে এক্স, তাহলে পেরিমিটার কত? পেরিমিটার, কারণ ভেতরটা তো ফাঁপা, তোমাকে শুধু এই অংশটার, এই লাল অংশটার তোমার এরিয়া বার করতে হবে, তো কারণ তার ভেতরে তো ফাঁপা রয়েছে, কিছু নেই, তাহলে এটার পেরিমিটার হচ্ছে 2 পাই এক্স, তার সাথে তোমার থিকনেস ডিএক্সটা গুণ হয়ে যাবে, তাহলে এই লাল রঙের অংশটার এরিয়া কত? 2 পাই এক্স ডিএক্স। বোঝা গেল তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এখানে আমি নিয়ে গেলাম which is equals to 2 pi x dx, তাহলে আমার ফোর্সটা আমি এটা পাচ্ছি। এবার এখানটায় আমি কি করতে পারি? থিটার মানটা বসিয়ে দিতে পারি, থিটার জায়গায় আমি কি লিখতে পারি? which is equals to df equals to থিটার একটা মান পেয়েছিলাম আমরা, nx phi by l into 2 pi x dx। থিটার জায়গায় আমি x phi by l বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে টর্ক কত হবে? দ্য টর্ক অন দ্য লোয়ার পোর্শন অফ দ্য সিলিন্ডার। ফোর্স যখন আমি পেয়ে গেছি, দ্য টর্ক কত হবে? দ্য টর্ক, আমার টর্ক বার করতে বলেছে, টর্ক অন দ্য লোয়ার পোর্শন অফ দ্য সিলিন্ড্রিক্যাল সেল, দ্য লোয়ার পোর্শন অফ দ্য সিলিন্ড্রিক্যাল সেল। এই সিলিন্ড্রিক্যাল সেলের লোয়ার পোর্শনের টর্ক কত হবে? আচ্ছা, এখানে আমি সিলিন্ডার লিখেছিলাম না সিলিন্ড্রিক্যাল সেল, হ্যাঁ সেল লিখেছিলাম, ঠিক আছে। কত হবে? টর্কের ফর্মুলা কি হবে? ডি টাউ। দেখো আমি এখানে ডি টাউ কেন নিচ্ছি বলতো? কারণ আমি শুধু সেলটার জন্য বার করছি। সেলটার রেডিয়াস কত? এক্স, এক্স এর সাথে তুমি ফোর্স গুণ করে দাও, সেটাই তোমার টর্ক হবে, এফ ইন্টু এক্স ইন্টু এফ। তাহলে আমার এটা কি হয়ে যাবে? এক্স ইন্টু এতক্ষণে যা পেয়েছি এন এক্স ফাই বাই এল 2 পাই এক্স ডিএক্স, এন এক্স ফাই বাই এল 2 পাই এক্স ডিএক্স, 2 পাই এক্স ডিএক্স। তাহলে সবকিছু কেটে যোগ করে তুমি ডিএক্স কত, ডি টাউটা কত পাচ্ছ? টর্কটা দেখো, এখানে আমি করব কি, এন ফাই বাই এলটাকে এক জায়গায় নেব, এন ফাই বাই এল, 2 পাইটাকেও আমি এর সাথে গুণ করে দিতে পারি, 2 পাই এন ফাই বাই এল। এখানে কটা এক্স টোটাল আছে দেখো, একটা দুটো তিনটে, তাহলে এক্স এস কিউব ডিএক্স, 2 পাই n phi by l x s cube dx, এটা আমার টর্ক অন দা সিলিন্ডারিক্যাল সেল।
তাহলে দাস দ্য টর্ক অন দ্য হোল স্ফিয়ার কত হবে? দ্য টর্ক, সরি স্ফিয়ার বলছি বারবার, দ্য টর্ক অন দ্য হোল সিলিন্ডার on lower portion of the whole cylinder of radius r small r, আমাকে কি করতে হবে? এই যে এইটা আছে না, এটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে স্মল r অবধি। সেটা আমার তাহলে কত হয়ে যাবে? টাউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু স্মল r d টাউ which is equals to কি কি ছিল? 2 pi n phi by l ইন্টিগ্রেশন 0 to r xs cube dx বসিয়ে দিলাম। xs cube dx যদি আমি এটাকে ইন্টিগ্রেট করো কি পাবে? x to the power 4/4, 4 এর জায়গায় তুমি r বসাও আর মাইনাস 0 তো 0ই থাকবে, তাহলে আমার আলটিমেটলি টাউ কত বেরোবে? which implies torque টাউ equals to 2 pi n phi, যেমন ছিল লিখে দিলাম 2 pi n phi by l r to the power 4 by 4 r to the power 4 by 4। এটা আমার টর্কের ইকুয়েশন বেরোলো। একটু কাটাকুটি যদি করি, ধরো 2 কেটে দিলাম, তাহলে আমার কি থাকছে দেখো, which implies this is the equation of torque, ফাইনাল ফর্মে যেটা আসবে n pi r to the power 4 by 2l into phi। এই ফর্মুলাটা হচ্ছে আমার টর্কের ফর্মুলা। এই যে আমি কোশ্চেনটা লিখেছিলাম প্রথমে, যে টর্ক কত হচ্ছে সিলিন্ডারটায় যদি তুমি 5 ডিগ্রি টুইস্ট দাও সিলিন্ডারে, তাহলে সেটা হচ্ছে এইটা টর্ক ইন্টারনাল। এটা কি? ইন্টারনাল টর্ক অন দ্য সিলিন্ডার ফর 5 ডিগ্রি টুইস্ট, 5 রেডিয়ান টুইস্ট, ইন্টারনাল টর্ক অন দ্য সিলিন্ডার, on the cylinder for 5 angle twist, for the cylinder slash where for 5 radian twist। দিলে কত পরিমাণ তোমার চেঞ্জ হচ্ছে, এটা এই ফর্মুলাটাকেও মুখস্থ রাখতে হবে। এই ফর্মুলাটা দিয়েও অঙ্ক আসে, টাউ ইকুয়ালস টু n pi r to the power 4 by 2l into phi। ঠিক আছে তো, এইটা মাথায় রাখবে। এবার এটা রিলেটেড কিছু ছোট ছোট প্রশ্ন আমরা দেখব। ঠিক আছে, এই অবধি কারোর কোনো অসুবিধা? এইটা কিন্তু পুরোটা, যেই অঙ্কটা আমি এই যে কোশ্চেনটা দিয়েছিলাম না, এই কোশ্চেনের পুরোটা কিন্তু পুরো 5 নম্বরের প্রশ্ন এটা। ঠিক আছে তো, তো এইটা দেখবে। এবার দেখো তোমাদের একটু কম হতে, এত বড়টা স্যার একটা কোশ্চেনের আনসার হলো? এটা ছোট, বড় হয়নি। তুমি বড় জানো না তার মানে, তোমরা এখনো বড় তাহলে পাওনি কিছু। এটা ছোট এখনো বলতে গেলে, তোমরা বড় জিনিস এখনো দেখোনি তো, এগুলোকে ছোট মনে করবে। এগুলো সব, এগুলো 5 নম্বর, অ্যাকচুয়ালি 5 নম্বর নাও দিতে পারে, এগুলো অ্যাকচুয়ালি 3 নম্বরেও আসতে পারে তোমাদের ক্ষেত্রে। এত কিছু করে 3 নম্বর? অনার্স নিয়ে পড়ছো, অনার্সের ধাক্কা তো জানো না। এই তো স্যার ভয় পাই দিচ্ছে। না ভয় না, তোমাদের প্রিপেয়ার করছি। ভয় তো পেলে আচ্ছা, কিছু করার নেই, কিন্তু মেন্টালি রেডি থাকা দরকার। কারণ সত্যি কথা বলতে গেলে তোমাদের এই জিনিসটা এখন জেনে রাখা দরকার যে তোমাদের কিন্তু লিখতে হবে। তোমরা আর 1 ওয়ার্ডের অ্যান্সারের জায়গা চলে গেছে। যদি না এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকে, তা বাদ দিয়ে যদি 1 নম্বরেরও প্রশ্ন থাকে, তার জন্য তোমাকে কমসে কম তুমি ধরে রাখো 4 লাইন লিখতে হবে। 1 নম্বরের প্রশ্নের জন্য 4 লাইন। যদি তোমার 2 নম্বরের প্রশ্ন থাকে, মোটামুটি তোমার 1 পেজ থেকে হাফ পেজ থেকে 1 পেজ লিখতে হবে। 4 নম্বরের প্রশ্নের জন্য তো মিনিমাম 2 থেকে 3 পেজ লিখতে হবে। তো এরকম ভাবে তোমাদের এখন একটা আন্দাজ করে নিতে হবে কিন্তু। ঠিক আছে, আর 1 ওয়ার্ড তো মানে শেষ আর নেই। ওইগুলো তোমরা ইভেন মানে যে জেনারিক ইলেকটিভের পেপারেও তোমরা অত ছোট লিখতে পারবে না, ওখানেও তোমাদেরকে বলতে গেলে অ্যান্সার লিখতে হবে একটুখানি, 1-1.5 পাতা কম, মানে একই রুল মোটামুটি।
বুঝতে পেরেছি। একটু কম হতে পারে, অনার্সে যতটা লিখছো তোমাকে একটু কম, বা ওখানে হয়তো যে প্রশ্নটা তোমার অনার্সে 3 নম্বরে দিচ্ছে ওই একই প্রশ্নটা, বা মানে কেমিস্ট্রি অনার্স, ধরো তোমাদের কেমিস্ট্রি আছে, কেমিস্ট্রি অনার্সে যে প্রশ্নটা 5 নম্বরে আসছে সেটা তোমাদের হয়তো, সরি 3 নম্বরে আসছে সেটা তোমাদের হয়তো 5 নম্বরে আসবে, এইটাই যা ডিফারেন্স হবে। কিন্তু মানে আচ্ছা আচ্ছা। একটু ওই লেখাটা প্রায় তো সেম রাখতে হবে না, ওরাও যতটা লিখবে ততটা তোমাকেই লিখতে হবে। সেম ধরো তোমরা যদি ইয়ে নিয়ে থাকো ম্যাথামেটিক্সেও, লিখতে তোমাদের কিন্তু হবে, না লিখলে কিন্তু নম্বর মনের মতো পাবে না। আর এখন মানে বলতে গেলে এটা হয়তো আমরা দেখেছি বলেই বলছি যে তোমরা মানে মনে হবে যে সব করেছি তাহলে নম্বরটা কাটলো কোথায়। ব্যাপারটা হচ্ছে এই যে 5 নম্বরে তোমরা কত লিখেছো তার উপর নির্ভর করে তোমাদের নম্বর দেবে। তোমরা যদি জাস্ট ক্যালকুলেশনটা করে বেরিয়ে যাও, এই যে কোনো কিছু না লিখে স্টার্টিং এ যেমন আমি লিখলাম, এইগুলো তুমি যদি কিছু না লেখো, স্টার্টিং এর লেখাগুলো না লেখো, জাস্ট স্টার্ট করলে, তোমরা এখান থেকে স্টার্ট করলে করে ক্যালকুলেশন করে বেরিয়ে গেলে, তোমাদের কিন্তু নম্বর কমিয়ে দেবে, 5-এর মধ্যে 2.5 দেবে তোমাদের। তো এরকম একটা ব্যাপার আছে, তোমাদের কিন্তু একটু স্টার্টিং লিখতে হবে, স্টার্টিং এন্ডিং এইগুলোকে একটু একটু করে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? তো একটুখানি খেয়াল রাখবে এই ব্যাপারগুলো। আচ্ছা, টর্সনাল রিজিডিটি কি? টর্সনাল রিজিডিটি হচ্ছে ইট ইজ দ্য টর্ক রিকোয়ার্ড, the torque required to twist the wire, to twist a wire or cylinder by 1 degree of a given length and radius, of a given length and radius by by 1 degree, 1 radian, by 1 radian, তার মানে that is tau equals to c phi, where when phi equals to 1 radian, tau equals to c, tau equals to c is the torsional rigidity. Rigidity of the wire. Of the wire. C টা কি? C equals to torsional rigidity, C equals to n pi r to the power 4, n pi r to the power 4 by 2l, থিটা বাদ দিয়ে বাকি অংশটাই হচ্ছে torsional rigidity, খেয়াল রাখবে, খুব ইম্পর্টেন্ট। C equals to n pi r to the power 4 by 2l, এটাই হচ্ছে আমার torsional rigidity। এটাই হচ্ছে torsional rigidity। মানে এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলার মধ্যে এই অংশটাই হচ্ছে আমার টর্সনাল রিজিডিটির সমান, এইটাই হচ্ছে C, which is torsional rigidity। বুঝতে পারলে তো? যখন মানে ফাই যখন 1, মানে তোমাকে এক রেডিয়ান টুইস্ট তুমি দিতে চাইছো, 1 রেডিয়ান মোচড় দিতে চাইছো, তার জন্য যে পরিমাণ টর্ক অ্যাপ্লাই করতে হবে সেটাই হচ্ছে আমার টর্সনাল রিজিডিটি C এর সমান। বুঝতে পারলে আশা করি? ঠিক আছে, তো এটা হচ্ছে টর্সনাল রিজিডিটি। নেক্সট এখান থেকে আরেকটা প্রশ্ন খুব আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, calculate what is the work done in stretching a wire, bending a twisting a wire, এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্যালকুলেট তো বল, হ্যাঁ ক্যালকুলেটই বলি, ক্যালকুলেট the work done
ইন টুইস্টিং আ ওয়্যার, একটা তারকে মোচড় দিতে কত কাজ করতে হবে, টুইস্টিং এ ওয়্যার স্ল্যাশ সিলিন্ডার, তারকে মোচড় দিতে তোমাকে কতটা কার্য করতে হবে। এটাও আমি ইম্পর্টেন্ট, সিলেবাসে দেখবে লেখা রয়েছে, ওয়ার্ক ডান ইন স্ট্রেচিং অ্যান্ড টুইস্টিং এ ওয়্যার, এরকম ভাবে সিলেবাসে লেখা রয়েছে, তো এটাকে আমি ইম্পর্টেন্ট মার্ক রাখবো। ঠিক আছে, এটা কি হবে দেখো, তারটাকে তো টুইস্ট আ ওয়্যার বাই 5 রেডিয়ান, টু টুইস্ট the বা when a wire is twisted by 5 radian, এরকম করে লিখি, when a wire is twisted by 5 radian, when a wire is twisted by 5 radian by 5 radian, that internal torque, দেখো সবসময় খেয়াল রাখবে এখানে ইন্টারনাল টর্ক, ইন্টারনাল ফোর্স কেন, কারণ এলাস্টিসিটি কি, যখন তুমি কোনো ডিফর্ম করার চেষ্টা করছো কোনো বডিকে, তার মধ্যে কি সৃষ্টি হচ্ছে, তার মধ্যে তো একটা ইন্টারনাল ফোর্স বা ইন্টারনাল টর্ক সৃষ্টি করছে, যেটা তোমার এই ডিফর্ম করাটাকে বাধা দিচ্ছে। তো তুমি যদি তারটাকে মোচড় দিয়ে বেঁকাতে চাও, তারটার মধ্যে একটা ইন্টারনাল টর্ক কাজ করবে, যেটা এই বেঁকানোটাকে বা এই মোচড়টাকে আটকাবার চেষ্টা করবে। তাই জন্য তো যখন তুমি 5 ডিগ্রি টুইস্ট করছো, when the wire is twisted by 5 radian, then an internal torque acts on the wire, torque acts on the wire, আর এই ইন্টারনাল টর্কের জন্যই যখন তুমি ফোর্সটাকে সরিয়ে দেবে, তোমার যে ইউজ করা ফোর্সটাকে বা অ্যাপ্লাইড ফোর্সটা সরিয়ে দেবে, তারটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। acts on the wire, internal torque acts on the wire equal to, which is given by, যেটা আমরা একটু আগে পেয়েছিলাম, বলেছিলাম এটা মুখস্থ রাখতে হবে, টাউ ইকুয়ালস টু n pi r to the power 4, n pi r to the power 4 by 2l into 5 into 5, এই পরিমাণ টর্ক কাজ করছে। এবার এই টর্কের এগেনস্টে আরো তুমি d5 পরিমাণ মোচড় দিতে চাইছো, to twist the wire by d5 radian against this torque, d5 radian against this torque, এই টর্কটার বিরুদ্ধে তুমি আরো d5 পরিমাণ তুমি কি করবে, মোচড় দেওয়ার চেষ্টা করছো, against this torque, comma, the work done needed to be done, কত পরিমাণ কাজ করতে হবে, is, এখানে আমি দেখো ওয়ার্ক ডান কি হয়, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে তো তোমার রোটেশনাল ফোর্স কাজ করছে, তার মানে কি হবে, টর্ক ইনটু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে টাউ ডি থিটা হবে কি হবে না, which is equals to টাউ এর মানটা বসিয়ে দাও, টাউ এর মানটা আমরা কি পেয়েছিলাম, আচ্ছা টাউ ডি থিটা হবে না, সরি ডি ফাই, টাউ ডি ফাই, বুঝতে পারছো তো এই জায়গাটা, হ্যালো একটু আওয়াজ দিও তো, হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার টাউটা কি ছিল, টাউটা কি ছিল, n pi r to the power 4 phi by 2l dfi, তাহলে এখানে দেখো thus the work done, thus the work done in twisting the wire
from 0 to 5 রেডিয়ান is, এবার কি করব, ইন্টিগ্রেট করব 0 to 5, zero to 5 n pi r to the power 4 by 2l phi d phi, ক্যালকুলেট করে দেখো এটা আমার phi square by 2 বেরোবে, দ্যাট ইজ আলটিমেটলি আমার বেরোবে w equals to n pi r to the power 4 n pi r to the power 4 by 4l phi square, n pi r to the power 4 by 4l phi square। এই পরিমাণ কাজ আমাকে করতে হচ্ছে টু টুইস্ট দ্য ওয়্যার। এটাকে আরেকটুখানি লিখতে পারি ফর্মুলাটাকে, which is equals to w equals to, আচ্ছা c এর মান কত, c এর মানটা মনে রাখবে, c হচ্ছে টরশনাল রিজিডিটি, n pi r to the power 4 by 2l সেটা হচ্ছে c, তাহলে এটা আমার দেখো হাফ c phi স্কয়ার হবে কি হবে না, লেখা যাবে তো, এটাও একটা ফর্মুলা। c হচ্ছে টরশনাল রিজিডিটি, n pi r to the power 4 n pi r to the power 4 by 2l। ঠিক আছে তো, তো এই দেখো এই ফর্মুলাটাকে একটুখানি ওই ক্যাপাসিটরের মতো মনে হচ্ছে না, হাফ সিভি স্কোয়ারের মতো ওয়ার্ক ডান সবসময় এরকম টাইপের ফর্মুলাই চলে আসে, হাফ এম ভি স্কোয়ার, হাফ সি ফাই স্কোয়ার, সবকিছু সময় এরকম একটা ফর্মুলা আসে। ক্যাপাসিটরের ক্ষেত্রে হাফ সিভি স্কোয়ার, ক্যাপাসিটর যেটা হয় আর কি ধারক, মানে বলছি যে আকারটা ওরকম আসে ওয়ার্ক ডানের সাদৃশ্য হয়ে যাবে। আচ্ছা এই ওয়ার্কটা কি হচ্ছে, দিস ওয়ার্ক ইজ স্টোরড ইন দ্য ওয়্যার অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, এটা স্থিতিশক্তি হিসাবে তারের মধ্যে স্টোর হয়ে থাকে। দিস ওয়ার্ক গেট স্টোরড ইন দ্য ওয়্যার অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, দিস ওয়ার্ক is stored in the where as potential energy। ঠিক আছে, আচ্ছা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এই পার্টটা থেকেই আসে, এই যে মোচড় থেকে কিন্তু কিছু ভালো ভালো প্রশ্ন আসে। এইটা যেমন হলো, আর একটা প্রশ্ন তোমাদের আমি দেখাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু খুব 2-3 বার আমি দেখেছি এসেছে, এই প্রশ্নটাকেও একটুখানি তোমরা করবে ভালো করে, ছোট প্রশ্ন 2 নম্বরে আসে। সো দ্যাট, আচ্ছা এইটাকে আরেকটা নাম আমি বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি, এটাকে অলসো নোন অ্যাজ স্ট্রেন এনার্জি, also known as strain energy। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো এবার, so that the strain energy of a twisted wire is 1/2 cm theta m, বই যেমন ইয়ারের প্রশ্নতে এসেছিল সেইভাবেই দিচ্ছি, থিটা m দেওয়া ছিল, where cm is the couple for maximum twist, where cm, c subscript m is the couple
for maximum twist theta m. ঠিক আছে, প্রশ্নটা দেখে রাখো, এটাও ইম্পর্টেন্ট মার্ক করে দিই, যেহেতু আমি দুবার এর আগে কোশ্চেনে দেখেছি জিনিসটা। 2 নম্বরের প্রশ্ন, খুব বেশি না, সহজই কিন্তু ইম্পর্টেন্ট। কি বলছে সবার আগে চলো দেখা যাক, থিটা এমটা যদি ম্যাক্সিমাম টুইস্ট হয়, মানে সব থেকে বেশি ম্যাক্সিমাম পরিমাণ তুমি যত মোচড় দিতে পারো, তারটাকে তো তুমি মানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ মোচড় দিতে পারবে না, একটা জায়গায় গিয়ে তো তুমি আর তারটাকে ধরো তুমি, তার কেন তুমি একটা গামছাকেই নেংড়াও না, একটা জায়গায় গিয়ে তো আর পারবে না, না একটা জায়গায় গিয়ে তো আটকে যাবে, তো সেইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম থিটা। তো ম্যাক্সিমাম টুইস্ট, তেমন তারটাকে মোচড় দিচ্ছ, একটা পয়েন্টে গিয়ে তোমার আটকে গেছে, সেটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম টুইস্ট থিটা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি তোমার থিটা ইজ দ্য ম্যাক্সিমাম টুইস্ট হয়, সলিউশন if theta is the maximum twist, থিটা না, if theta m, এখানটায় জাস্ট এটা মাথায় রাখবে যে থিটা m টা আমার অ্যাকচুয়ালি ফাই এর জায়গায় থিটা m দিয়েছে, if theta m is the maximum twist, comma, then the force, sorry, then the maximum couple corresponding to this twist আচ্ছা, কপল বলতে এখানে কি বলতে চাইছে একটু ভেবে বলো তো, কপল বলতে এখানে কি, ভ্যালেন্টাইন্স ডে এর কপল, 14 ইয়ার্স ওল্ড নিব্বা নিব্বি, না না কি সব বলছেন এগুলো? এখানে কপল হবে বলতে কপলটা সিএম যেটা ম্যাক্সিমাম কপল, সেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম টর্কটাকে রিপ্রেজেন্ট করছে। আমরা ফিজিক্সের ছেলেদের কাছে ছেলে মেয়েদের কাছে কপল বলতে টর্কই বোঝায়, দ্বন্দ্ব বল। তাও অনেক আছে, এটা বলা ঠিক হবে না, অনেক ফিজিক্সের ছেলেমেয়েরা আছে ভাগ্যবান, তারা কপল হয়ে যায়, ক্লাসে বাট আছে নট দ্বন্দ্ব বল। সেটা কি হবে, সেটা এটা হবে এন, কিছুই না, এই জায়গাটাই গন্ডগোলটা হয়, এটা হচ্ছে টাউ এম, দ্যাট ইজ এন পাই, আদার তরিকা কি প্রবলেম হচ্ছে, এন পাই আর টু দি পাওয়ার 4, এন পাই আর টু দি পাওয়ার 4 বাই 2l, এই ফাই এর জায়গায় তোমাকে এই থিটা এমটা বসিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কাপল বা টর্ক। ঠিক আছে, তাহলে এখানে কতটা ওয়ার্ক ডান করতে হবে, এখানে তোমার স্ট্রেন এনার্জি বলেছে, স্ট্রেন এনার্জি মানে কি, ওয়ার্ক ডান টা বার করতে হবে, তাহলে ওয়ার্ক ডান ইন টুইস্টিং দ্য ওয়্যার বাই ডি থিটা, in twisting the wire by d theta কত হবে, সেটা হবে dw equals to, আমার যা ফর্মুলা ছিল নর্মাল ফর্মুলা, এইটা খেয়াল রাখবে, নর্মাল ফর্মুলাটা লিখবো, দ্যাট ইজ equals to n pi r to the power 4 by 2l theta d theta, তাহলে ওয়ার্ক ডান ইন টুইস্টিং ইট, therefore ওয়ার্ক ডান, সাইড উপরে তুলুন হ্যাঁ, এটা, ওয়ার্ক ডান ইন টুইস্টিং দ্য ওয়্যার বাই ডি থিটা, সেটা হচ্ছে আমার এটা জাস্ট আগেরটাই, n pi r to the power 4 by 2l theta d theta, ঠিক আগে যেটা আমরা করেছিলাম। আরেকটা পয়েন্ট তুমি চাইলে এখানে লিখতে পারো, dw equals to tau d theta, which implies dw equals to n pi r to the power 4 2l theta d theta,
টাও এর মানটা আমি বসিয়ে দিয়েছি, টাও এম বসাইনি কিন্তু, জাস্ট টাও এর মানটা। where বা therefore work done for maximum twist of the wire, মানে ম্যাক্সিমাম টুইস্ট করতে তোমার কত কাজ করতে হচ্ছে of the wire, work done for maximum twist of the wire, সেটা হয়ে যাবে আমার WM ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু থিটা m, ম্যাক্সিমাম টুইস্ট হচ্ছে থিটা m, তাহলে এখানটা আমি বসাও n পাই r টু দি পাওয়ার 4 বাই 2l থিটা ডি থিটা বসাও, ক্যালকুলেট করলে তুমি কত পাচ্ছ, ইকুয়ালস টু n, যেটা আমরা আগে পেয়েছিলাম n পাই r টু দি পাওয়ার 4 বাই 2l বাই থিটা m স্কোয়ার বাই কত 2 বেরোবে, দ্যাট ইজ 4l। এবার তোমরা একটুখানি ওপরে দেখো আমার সিএমটা কত ছিল, সিএমটা ছিল সিএমটা খেয়াল করো n পাই r টু দি পাওয়ার 4 2l থিটা m, তাহলে এখানে এক কাজ করি, এখানটায় তুমি এই যে হাফ বেরিয়েছে হাফটাকে বাইরে রাখো, n পাই r টু দি পাওয়ার 4 যেটা ছিল সেটাকে তুমি একটু আগে করে নাও, n পাই r টু দি পাওয়ার 4 বাই 2l, আর এইখানে যে দুটো থিটা m স্কোয়ার আছে থিটা mটাকে ছাড়িয়ে নাও, একটা থিটা m বার করো ইন্টু থিটা m, খেয়াল করে দেখো এই পার্টটা যেটা আছে এই পার্টটাই কিন্তু আমার সিএম কে রিপ্রেজেন্ট করছে বা কপলটাকে রিপ্রেজেন্ট করছে, ম্যাক্সিমাম কপল, which is equals to half cm theta m. This is stored as strain energy, is stored, sorry একটুখানি দাঁড়াও, এক সেকেন্ড, this is stored in the wire as strain energy, is stored in the wire as strain energy. স্ট্রেন এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। তাহলে আজকে